নমস্কার। আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনাদের সকলের জানা উচিত। এই ভিডিওটা কিন্তু কোনো স্কিপ করবেন না, পুরোটা শুনবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। এই ভিডিওটা একটা সুপ্রিম কোর্টের রিসেন্ট জাজমেন্টের ওপর তৈরি করেছি। বলছি যেটা সুপ্রিম কোর্টে 2Gর ওপরে একটা জাজমেন্ট দিয়েছে রিসেন্টলি, জাস্ট ফিউ মান্থস ব্যাক। সেখানে বলা হচ্ছে যদি 2Gর মামলা করতেই হয় তাহলে দেখতে হবে যে টেনেন্ট 10 জুলাই 2001 আগে মারা গেছে না পরে মারা গেছে। 1997 অ্যাক্টটা এসছে, ইমপ্লিমেন্ট হয়েছে 10 জুলাই 2001। আগে যেটা আমরা করতাম কি, যদি অনেক আগেই মারা যেত তাহলে অ্যাক্ট আসার 5 বছর পরে আমরা 2Gর মামলা ফাইল করতাম। কিন্তু এখানে সুপ্রিম কোর্ট সেটা বলছেন না। সুপ্রিম কোর্ট যেটা বলছেন যে 1956 অ্যাক্টে একবার টেনেন্সি যদি তার ইয়ার্সদের ওপর চলে যায়, তাকে পরবর্তীকালে 2Gর মাধ্যমে সেই অধিকারকে খর্ব করা যাবে না, কারণ অলরেডি সেটা ভেস্ট করে গেছে পরবর্তী প্রজন্মের ওপর। সেখানে 1956 অ্যাক্টে যেরকম হেরিটেবল টেনেন্সি ছিল সেটাই লাগু থাকবে। এইটা টেনেন্টদের পক্ষে আশীর্বাদ স্বরূপ, আবার ল্যান্ডলর্ডদের পক্ষে কিছুটা অভিশাপ স্বরূপ। কিছু করার নেই, যখন যেরকম জাজমেন্ট আসে আমাদেরকে সেটাই বলতে হয়। জাজমেন্টের ওপর নির্ভর করেই আমি আমার সমস্ত রকম ভিডিওগুলো বলি। এবার যে ঘটনাটা হয়েছে, এখানে একজন মামলা ফাইল করেছিলেন, 2G গ্রাউন্ডের মামলা ফাইল করেছিলেন। তিনি সাবঅর্ডিনেট কোর্টে জিতেছিলেন, তারপর হাইকোর্টেও, তারপর সেটা অ্যাপিল হয়, অ্যাপিলেও উনি যেতেন, হাইকোর্টে অ্যাপিল হয়, সেখানেও উনি যেতেন। কিন্তু সুপ্রিম কোর্টে যখন সেটা SLP হয়, স্পেশাল লিভ পিটিশন, সেখানে কিন্তু ল্যান্ডলর্ড পক্ষ হেরে যায় এই 2Gর মামলায়। কারণ হিসেবে সুপ্রিম কোর্ট যেটা বলছেন যে 1956 অ্যাক্টে যে টেনেন্সিটা অলরেডি ভেস্ট করে গেছে পরবর্তী প্রজন্মের ওপরে, তাকে 1997 অ্যাক্ট দিয়ে রিপিল করা যাবে না, কারণ অলরেডি সে টেনেন্ট হয়ে গেছে অ্যাজ পার 1956 অ্যাক্ট। সুতরাং সেখানে 2G লাই করবে না, সেখানে অন্য কোনো গ্রাউন্ড লাই করতে পারে, কিন্তু 2G নয়। কারণ 2Gর যে ডেফিনেশনটা বলছে যে টেনেন্ট মারা যাওয়ার পরে তার স্পাউস লাইফ লং টেনেন্সি রাইট থাকবে, ছেলে মেয়েরা 5 বছর। এবার এই মারা যাওয়ার ডেটটা নিয়েই কনফিউশন ছিল। আমরা কি করতাম, বা অনেক অ্যাডভোকেটই যেটা করতেন, 10 জুলাই 2001 আগে যদি মারা যেতেন, আমরা যেটা করতাম যে 10 জুলাই 2001 পর 5 বছর দেখতাম। এটা হাইকোর্টেরও জাজমেন্ট ছিল, সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চের। 5 বছর ওয়েট করার পরে তারপর আমরা 2Gর মামলা করতাম। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলে দিলেন, না, এইভাবে করা যাবে না, পুরো মামলাটাই রিজেক্ট করে দেওয়া হলো। মানে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের জাজমেন্ট জাস্ট রিভার্স হয়ে গেল সুপ্রিম কোর্টের জাজমেন্টে 2Gর ওপর। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকের মামলা ক্ষতিগ্রস্ত হবে এবং অনেকের টেনেন্ট পক্ষ লাভবান হবেন। যেখানে এটা বলা হচ্ছে যে 1956 অ্যাক্টে 2001 যেটা বললাম 10 জুলাইয়ের আগে যদি মারা যান, তখনও 1956 অ্যাক্টটা বলবৎ আছে। কারণ 1997 এজেক্টমেন্ট যেটা চালু হলো, ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট 1997, সেটা ইমপ্লিমেন্ট হলো 2001 10 জুলাই। সুতরাং তার আগে 1956 অ্যাক্টের অনুযায়ী কাজটা চলছিল। সেই জন্য সুপ্রিম কোর্ট এটা হোল্ড করলেন যে 1956 অ্যাক্টের যেহেতু 2Gর প্রভিশন ছিল না, হেরিটেবল প্রভিশন, সেক্ষেত্রে যদি 2001 10 জুলাইয়ের আগে মারা যায়, তাহলে কিন্তু যেটা আমরা 5 বছর বাদ রেখে করতাম একটা আসার পর থেকে, সেটা করা যাবে না। এক্ষেত্রে আপনাদের যেটা উচিত, তাহলে সেক্ষেত্রে আপনি অন্য কোনো গ্রাউন্ড দিয়ে মামলা করতেই পারেন, 1997 অন্য যে কোনো গ্রাউন্ড।
রিজনেবল রিকোয়ারমেন্ট, ডিফল্টার, সাব টেনেন্সি, অল্টারনেটিভ অকোমোডেশন ইত্যাদি ইত্যাদি, যেগুলো 1997 অ্যাক্ট আছে। কিন্তু 2Gতে করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার মামলার সমূহ বিপদ হতে পারে। এই জাজমেন্টটা হয়তো অনেকেই জানেন না, যেহেতু রিসেন্ট বেরিয়েছে। আমি জাজমেন্টটা থারোলি স্টাডি করেছি। সেখানে একটাই কথা বলা হচ্ছে যে 2G করতে গেলে যে টেনেন্ট তাকে মারা যেতে হবে 10 জুলাই 2001 পরে, তবেই 2G লাইভ করবে, আদারওয়াইজ কিন্তু 2G লাইভ করবে না। আমরা যে প্রভিশনগুলো আগে করতাম হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চের রুলিং অনুযায়ী, যে 1956-এর ইন্ডাক্টেড টেনেন্ট হলেও যেহেতু 1997 একটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে 10 জুলাই 2001, তারপরে আমরা 5 বছর ছেড়ে দিতাম টেনেন্ট মারা যাওয়ার পর। যদি টেনেন্ট আগে মারা যেত 10 জুলাই 2001 আগে, তারপর আমরা 5 বছর ছেড়ে দিয়ে তারপর 2Gর মামলা করতাম, এবং অনেকে জিতেওছেন, ঘরের দখলও পেয়ে গেছেন। কিন্তু এরপরে কিন্তু যারা এই জাজমেন্টটি জানবেন তারা কিন্তু আর ঘরের দখল পাবেন না, কারণ এই জাজমেন্ট যখনই অ্যাপিল কোর্টে যাবে বা ট্রায়াল কোর্টে যাবে বা প্লেস হবে, তখন কিন্তু ল্যান্ডলর্ড পক্ষের পক্ষে যেটা সম্ভব নয়, যেহেতু এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট। এক্ষেত্রে কিছু করার নেই, যখন যেরকম জাজমেন্ট আসে তখন তার উপরেই আমাদের ভরসা করতে হয়। এরপরে হয়তো সুপ্রিম কোর্টের জাজমেন্টও রিভার্স হয়ে যেতে পারে, তখন সেই জাজমেন্টটাকে আমরা লেটেস্ট ধরে এগোবো। কিন্তু বর্তমানে যে জাজমেন্টটা আছে সেটা টেনেন্টদের কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করেছে। ল্যান্ডলর্ডদের পক্ষে সত্যি করে অভিশাপ, বিশেষ করে যারা এতদিন ধরে মামলা চালিয়েছেন বা চালাচ্ছেন তাদের পক্ষে সমূহ বিপদ। এবার আসা যাক যে এই জাজমেন্টটি কতটা টিকতে পারে। দেখুন, সুপ্রিম কোর্টের জাজমেন্ট এই নিয়ে আমরা তো সমালোচনা করতে পারি না, জাস্ট আমার ওপিনিয়নটা আমি ফর্ম করছি। সেটা হচ্ছে যে একটা একবার রিপিল্ড হয়ে যায়, যে একটা বাতিল বলে গণ্য করা হয়, সেই অ্যাক্টে বেনিফিট কিন্তু পরবর্তী অ্যাক্ট যখন এসে যায় তখন পাওয়া উচিত নয়। এটা আমি আমার নিজস্ব ওপিনিয়ন ফর্ম করছি। সুপ্রিম কোর্টের জাজমেন্টের কোনো সমালোচনা আমার করা সাধে না, বিং এ সিনিয়র কাউন্সিল। সুতরাং এটা আমি ওপিনিয়ন ফর্ম করছি। হয়তো দেখা যাবে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে আবার হয়তো এই জাজমেন্টটাই রিভার্স হয়ে যেতে পারে অন দ্যাট গ্রাউন্ড। এবং সবথেকে বড় কথা, এটা কিন্তু আর্টিকেল 32 করে কোনো ভাইরাস চ্যালেঞ্জ হয়নি 1997 অ্যাক্টের। 2G প্রভিশনটার কোনো ভাইরাস চ্যালেঞ্জ হয়নি। সাধারণত অ্যাক্ট ক্যান্সেল করতে গেলে, কোনো অ্যাক্ট ক্যান্সেল করতে গেলে স্টেটকে পার্টি করে নোটিশ করতে হয়, আর্টিকেল 32 করতে হয়, অথবা আর্টিকেল 227 হাইকোর্টে, 226 হাইকোর্টে করতে হয় ভাইরাস চ্যালেঞ্জ করে। সেইরকম কোনো মামলা হয়নি। এটা জাস্ট অ্যাপিল লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে অ্যাপিলে গেছে। এখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই বা করারও নেই। কিন্তু আমার ওপিনিয়ন যেটা আমি বলতে চাইছি এতদিনকার 30-32 বছর প্র্যাকটিস এক্সপিরিয়েন্সে, তো জাজমেন্টটা আমার মনে হয় না স্টেটকে পার্টি না করে বা স্টেটের বক্তব্য না শুনে 2Gটাকে ওইভাবে খারিজ করা ঠিক হয়েছে বলে আমার মনে হয় না। যতক্ষণ না ভাইরাস চ্যালেঞ্জ হচ্ছে একটা অ্যাক্ট, যে একটা গভর্নর প্রেসিডেন্ট সই করেছে, পার্লামেন্টে পাস হয়ে গেছে, স্টেট অ্যাসেম্বলিতে পাস হয়ে গেছে, সেই অ্যাক্টকে টাচ করতে হলে রিট অ্যাপ্লিকেশন করতে হয় ভাইরাস চ্যালেঞ্জ করে। কিন্তু সেটা এক্ষেত্রে হয়নি, এবং স্টেট এবং সেন্ট্রালের বক্তব্য শুনতে হয়, লিটিগেন্টদের বক্তব্য শুনে তারপরেই ফাইনাল অর্ডার হয়। কিন্তু এখানে তো অ্যাপিলে হয়েছে। যাই হোক, যেটা হয়েছে সেটাই বললাম। এবার আপনারা যখন মামলা করবেন বুঝে শুনে ভালোভাবে দেখে, লয়ারের সঙ্গে ভালোভাবে কনসাল্ট করে রিসেন্ট জাজমেন্ট নিয়ে বসবেন, পড়বেন, দেখবেন, তারপরে কিন্তু মামলা ফাইল করবেন। নাহলে হয়তো 10 বছর 5 বছর মামলা টানলেন, তারপর যদি লাস্টে হেরে যান বা ট্রায়াল করে জিতে গিয়ে অ্যাপিল করে যদি হেরে যান, বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যদি হেরে যান, প্রচুর খরচা আপনাদের লস হয়ে যাবে। কারণ এখন যা আইনের পজিশন, প্রেজেন্ট সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা কিন্তু অ্যাডভার্সলি এফেক্ট করবে ল্যান্ডলর্ডকে। ভালো থাকবে।